স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ ৩ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। অন্য দাবিগুলো হচ্ছে চাকরির 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। এসব দাবিতে 5ই মে থেকে বিভিন্ন সময়ে কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের খুলনা এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব খুলনাতে। আমিরুল, কি বলছেন শিক্ষকরা, কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে বিদ্যালয়ে, বিস্তারিত জানাবেন। এই কর্মবিরতির জন্য কিন্তু দেখেছি সকাল থেকে যে বিদ্যালয়ের যে প্রাণ যে কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু নিয়ে ছুটে এসেছে তাদের যে প্রিয় যে প্রতিষ্ঠান বিদ্যালয়ে, কিন্তু শিক্ষকরা এসেছেন, কিন্তু শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করে, যার কারণে যে বলা যায় যে রাজ্যের প্রাঞ্চাল্য সেটা অনেকটা ঝিমিয়ে পড়েছে। আর কথা বলবো, এখানে রয়েছে আন্দোলনরত শিক্ষকরা। আসলে যে দাবিটা, কি দাবি আপনারা তুলেছেন এবং এটা কতটা যৌক্তিক বলে মনে করেন আপনারা? আমাদের দাবি আমাদের প্রাণের দাবি। এই দাবি হচ্ছে 3 দফা ভিত্তিক আমরা এই দাবিটা পালন করছি। দাবির উদ্দেশ্যে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের নিবন্ধিত 6টি সংগঠনের ঐক্যমতের ভিত্তিতেই আমরা এই 3 দফা দাবির বিষয়ে ঐক্যমত হয়েছি। সেটা হচ্ছে যে আমাদের 11তম গ্রেডে আমাদের এন্ট্রি পদ ধরে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড, যেহেতু 10ম গ্রেডটা প্রধান শিক্ষকরা রয়েছেন, তাদের ঠিক অব্যবহিত পূর্বের যেটা 11তম গ্রেড, এই 11তম গ্রেডে আমরা আমাদের এন্ট্রি পদ ধরে আমাদের চাকরিটা নিশ্চিত করতে চাই এবং পাশাপাশি 10 বছর পরে 10 বছর পূর্ণ হলে একটা উচ্চতর গ্রেড এবং 16 বছর পূর্ণ হলে যে আর একটা দ্বিতীয় উচ্চতর গ্রেড, এইটা থেকে আমরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত রয়েছি। এটার এও একটা দাবি। এবং পরবর্তীতে সর্বশেষ যেটা তৃতীয় যে দাবিটা, সেটা হচ্ছে শতভাগ পদোন্নতি। অর্থাৎ আমরা চাই আমাদের ভিতর থেকেই আমরা যেন সহকারী শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে জয়েন করেছি, আমরা সহকারী শিক্ষক হিসেবেই এই বিদ্যালয় থেকে রিটায়ার্ড করব, এমনটা না। আমরা পর্যায়ক্রমে আমাদের মেধা যোগ্যতার বলে বলিয়ান হয়ে আমরা আমাদের উচ্চ পর্যায়ে আমরা যেতে চাই। এই শতভাগ পদোন্নতি আমাদের অন্যতম একটা দাবি। ধন্যবাদ আপনাকে। এবং শিক্ষকরা যখন দাবি করছেন যে তাদের এই যে দাবিগুলো একেবারে যৌক্তিক দাবি এবং শিক্ষকদের দাবি বাস্তবের মধ্যে দিয়ে তারা ক্লাসে ফিরতে চান এবং কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে মানুষের কারিগর হিসেবে মানুষের গড়ে তুলতে চান। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে রাজশাহীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। সঙ্গীতা, আমি বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরেছি এবং কিছু কিছু স্কুলে দেখেছি শিক্ষকরা স্ট্রাইক করছেন, পাশাপাশি শিক্ষার্থীদের থামানোর জন্য তারা ক্লাসও সময় দিচ্ছেন। এবং আমি এখন যে স্কুলটিতে আছি, এই স্কুলটিতে পুরোপুরি স্ট্রাইক চলছে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছে, খোলামেলাভাবে ঘোরাফেরা করছে এবং শিক্ষকরা তাদের অফিস রুমে অবস্থান করছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। এখানে শিক্ষকরা কি ক্লাস নিচ্ছে? না না, কি হচ্ছে? ক্লাস নিচ্ছে না আমাদের। কেন ক্লাস নিচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এখানে শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে স্ট্রাইক চলছে শিক্ষকদের, যেখানে ক্লাস হচ্ছে না। এখানে শিক্ষকরা আমরা যদি দেখি যেখানে অবস্থান নিয়ে আছেন তাদের অফিস রুমে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। একটু বলবেন যে আপনারা কি দাবিতে আজকে আন্দোলনটা করছেন? আমাদের 3 দফা দাবি। এক হচ্ছে যে আমরা আমাদের এন্ট্রি পদ 11তম গ্রেড এটা চাই। 10ম এবং 16তম বছর পূর্তিতে আমাদের যে গ্রেডেশন প্রাপ্তিতে যে জটিলতা আছে সেটা নিরসন চাচ্ছি। আর হচ্ছে যে আমাদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। এটাই আমাদের এই 3টা দাবি। শিশুরা তো পড়াশোনায় পিছিয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা কতদিন এই আন্দোলন চালিয়ে যাবেন? এখন আমাদের কর্মসূচিতে আছে দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অবশ্যই অনুরোধ জানাবো বিনীতভাবে, যেন আমাদের দ্রুত এই দাবিগুলো মেনে নেওয়া হয়, যাতে শিশুদের ক্ষতি না হয়।
আমরা আছি রাজশাহীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টির প্রধান শিক্ষক আছেন এখানে। একটু বলবেন যে এই যে পড়াশোনায় শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে, এই পিছিয়ে যাওয়া থেকে আপনারা কিভাবে তাদের এগিয়ে দিবেন? হ্যাঁ, আমাদের তো নিজস্ব প্ল্যান আছেই। আমরা আমাদের বিরতিতে অথবা অফ টাইমে অথবা কখনো ছুটির পরে আমরা এটি মেক আপ করে নেব আর কি। তবে সহকারী শিক্ষকদের যে দাবিতে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে আমরা সহমত। তবে বাচ্চাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সঙ্গীতা যে প্রধান শিক্ষক বলছিলেন যে এখানকার বাচ্চাদের কোনো ক্ষতি হতে তারা দিবে না। তারা বিভিন্ন সময় যে গ্যাপগুলো থাকবে সেই সময়গুলো থাকবে, সে সময় তারা এই পড়াশোনার যে ক্ষতিটা হচ্ছে এটি পুষিয়ে নেবে এবং তারা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দাবির সাথে সহমত পোষণ করছেন। সঙ্গীতা, ধন্যবাদ আপনাকে সৌরভ। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি মূল্য পরিশোধে ব্যয় হয়েছে $768 কোটি। এপ্রিলে এ খাতে সরকারের বকেয়া কমে দাঁড়ায় $25 কোটি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বৈদেশিক মুদ্রার টানাটানি থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি বকেয়া পরিশোধকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের অন্যতম খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। ডলার সংকটে এ খাতের বকেয়া পরিশোধ করতে না পারায় কমে যায় এর আমদানি। এতে তীব্র হয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। বাংলাদেশ ব্যাংক বলছে এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডলার সংকটের মধ্যেও কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি ব্যয় মেটাতেই খরচ হয়েছে $7.68 বিলিয়ন। জ্বালানির আমদানি এটাকে সুরক্ষা করে ঋণের যে কিস্তি যত দ্রুত সম্ভব পরিশোধ করা। ঋণের বোঝা কিন্তু অনেকটা কমেছে। এই যে কাতারে আমাদের যে জ্বালানির যে ছিল আর কি বকেয়া ছিল, আমরা অনেকটা পরিশোধ করেছি। আদানির বকেয়া বিলটা অলমোস্ট আমরা শূন্যর কাছাকাছি নিয়ে আসতেছি। ডলার সরবরাহ বাড়ায় বিদ্যুৎ জ্বালানির আমদানিতে বেড়েছে সরকারের ব্যয় সক্ষমতা। গেল 6 মাসে আমদানি বেড়েছে প্রায় 11%, আর এ খাতে বকেয়া কমেছে প্রায় 32%। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ জ্বালানি আমদানি ও বকেয়া পরিস্থিতির উন্নতি হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। একটা অর্থনীতির মূল চালিকা শক্তি, অন্যতম চালিকা শক্তি জ্বালানি। যে শিল্প খাত মানে 60 বিলিয়ন বা 55 বিলিয়ন ডলারের কাছাকাছি রপ্তানি আয় করতেছে, যে শিল্প খাতের অবদান অর্থনীতিতে 35% কাছাকাছি চলে গেছে, সেই শিল্পকরটা কিন্তু এখন জ্বালানি সংকটের কারণে হুমকির ভিতর পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিদ্যুৎ জ্বালানি খাতে গেল এপ্রিল পর্যন্ত বকেয়ার পরিমাণ $25 কোটি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে নারায়ণগঞ্জের শিল্প কারখানা। ভুক্তভোগী শিল্প মালিকরা বলছেন গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ রাখায় বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় টিকে থাকার কঠিন লড়াইয়ে পড়েছেন উদ্যোক্তারা। সংকট সমাধানে দ্রুত সরকারের কার্যকর উদ্যোগের দাবি বাণিজ্য সংগঠনগুলোর। দেশের পোশাক রপ্তানির বড় একটি অংশের যোগান আসে নারায়ণগঞ্জের কারখানাগুলো থেকে। তবে বাস্তবতা হলো মানসম্মত গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পাঞ্চলের বহু কারখানা এখন বন্ধের উপক্রম। উদ্যোক্তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস বিদ্যুৎ সরবরাহে খানিকটা পরিবর্তন এলেও সংকট পুরোপুরি কাটেনি। জেলার কোনো কোনো অঞ্চলে গ্যাস সরবরাহ ভালো থাকলেও কোথাও কোথাও একেবারেই উল্টো চিত্র। গ্যাস সংকটে উৎপাদন বন্ধ আর লোডশেডিং যেন নিত্যসঙ্গী। সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। প্রায় 2-3 মাস যাবত আমরা গ্যাসের কোনো ফ্লো পাচ্ছি না, বিদ্যুৎ ঠিকমতো থাকছে না, এতে আমাদের উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে। আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সোলারে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সিএনজিতে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি এলপিজিতে। আমি যদি সার্টেন থাকতাম যে না আমার এতটুকু গ্যাস প্রেশার থাকবেই, তাহলে কিন্তু এই ইনভেস্টটা আমার করা দরকার ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, আবার কিছুক্ষণ পর আবার জেনারেটর থেকে দেওয়া, এটার একটা সময়ও একটু নষ্ট হয়। গ্যাসের চাপ কম থাকায় এমনিতেই করা যাচ্ছে না চাহিদা মতো উৎপাদন, তার উপর বেড়েছে গ্যাসের বিল। লাভ তো দূরের কথা, আমরা এই কোনো রকম ফ্যাক্টরি চালানোর পরে আমরা স্যালারিটা, ঈদ বোনাসটা ঠিক মতো দিয়ে যেতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের খুব একটা হ্যাজার্ড অবস্থায় থাকতে হয়। ইলেকট্রিক বিল পে করতে পারছি না, না হলে যেটা হচ্ছে গ্যাস বিল টাইমলি পে করতে পারছি না। সেম কনজামশনে তাতে 90 লাখ থেকে 95 লাখ টাকা আমরা পে করতাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল। এপ্রিলের এসে আমরা যেটা পেমেন্ট করছি সেটা প্রায় 3 কোটি টাকার উপরে প্রতি মাসে। তার মানে আপনি যদি হিসাব করেন যে প্রায় প্রতি মাসে আমাদের বাড়তি 2 কোটি টাকা বা 2 কোটি 20 লাখ টাকার মতো আমাদের বাড়তি পে করতে হচ্ছে।
সংকট নিরসনে আমদানি করা এলএনজি সরবরাহ বাড়ানোর দাবি বাণিজ্য সংগঠনগুলোর। এলএনজি যদি সবসময় সরবরাহ করে আমাদেরকে, তাহলে হয়তোবা কিছুটা আপনি গ্যাসের যে সংকট তা থেকে হয়তোবা রক্ষা পাবেন, বা আপনার ফ্যাক্টরিটা হয়তোবা পুরোপুরি বন্ধ যাবে না। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করতে পারলে রপ্তানিমুখী অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার শঙ্কার কথাও বলছেন ব্যবসায়ী নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়ার প্রস্তুতি নিচ্ছেন তৈরি পোশাক শিল্প ব্যবসায়ী নেতারা। সংগঠনটির নির্বাচনে ভোটারদের কাছে টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। জয়ী হলে তৈরি পোশাক শিল্পের আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের কাজ করার কথা বলছে প্রতিদ্বন্দ্বী 3টি জোট। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ট্যাক্স দেওয়াটাই শুধু সীমাবদ্ধ না, আপনার রিপোর্ট থেকে ছাড়ানো এটা খুব টেকনিক্যাল একটা সমস্যা হয়ে যায়। ধরেন এখন যে লেটেস্ট টেকনোলজিগুলো আসছে, অনেকগুলা পার্ট কিন্তু রেডিলি অ্যাভেলেবলও না। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্টভাবে ধরেন প্লেনে করে আমরা নিয়ে আসলাম, এয়ারপোর্টে আমাদের একটা খুব বড় সাফারিং হয় এই পার্টসগুলো নিয়ে। তো এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার মনে করি আমি। এবারের নির্বাচনে 35টি পদের বিপরীতে প্রার্থী 76 জন, মোট ভোটার 1865 জন। তার মধ্যে ঢাকায় 1561 ও চট্টগ্রামে 303 জন। ভোটারদের মন জয়ে সবাইকে নিয়ে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার কথা বলছেন প্রার্থীরা। তরুণদের যে চিন্তাধারা আর আমরা যারা ইতিমধ্যে প্রবীণ হয়েছে, আমাদের যে চিন্তাধারা, এটার মধ্যে একটা গ্যাপ আছে এবং আগামী দিনে এই শিল্পটাকে তরুণরাই এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমাদের 35 জনের মধ্যে 20 জনই আমরা তরুণ দিয়েছি। এটাই হলো আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রথমত বিজেপিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য একটা সেকশন করা হবে, যেটা স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে। নাম্বার 2, ক্ষুদ্র মাঝারি শিল্পের যে চার্জেসগুলো আছে এগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব আমরা। এর আগে সম্মিলিত পরিষদ ও ফোরামের ব্যানারে নির্বাচন যুদ্ধ হলেও এবার 6 জন প্রার্থী দিয়ে ঐক্য পরিষদ নামে নতুন জোট যুক্ত হয়েছে ভোটের লড়াইয়ে। নির্বাচিত হলে রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়তে চান তারাও। একজন সাকসেসফুল বিজনেসম্যান বা এন্টারপ্রেনারকে যদি ইলেকশন করতে হয়, 2টা প্যানেলের যে কোনো একটা প্যানেলে তাকে অন্তর্ভুক্ত হয়ে ইলেকশনটা করতে হয়। তো অন্য যে কেউ যে ইলেকশন করতে পারে সেই ধারাটা তৈরি করার জন্যই আমাদের আসলে ইলেকশনে আসা। যে না, 31 মে শনিবার ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হবে ভোট, নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 80-র দশকে রাজশাহীর বড়াল নদীর উৎসমুখ সহ প্রবাহ পথে নির্মিত স্লুইস গেট, বাঁধ ও সেতু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বন্যা থেকে বাঁচতে অপরিকল্পিত এসব স্লুইস গেট নির্মাণ করা হয়, তবে উল্টো প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এখন মরে গেছে বড়াল সহ এর শাখা নদীগুলো। রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে উৎপত্তি বড়াল নদীর। নদীটি 220 কিলোমিটার প্রবাহিত হয়ে মিশেছে যমুনা নদীতে। 1984 সালে পানি উন্নয়ন বোর্ড বড়াল নদীর উৎসমুখে একটি এবং আটঘরিয়ায় 2টি অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণ করে। এতেই মরতে শুরু করে বড়াল সহ এর শাখা মুসা খান, নারদ, চিকনাই, রত্নাই, নন্দকুজা, গোমানি ও ছিনি নদী। ভিন্ন স্রোতের এই নদীতে একসময় প্রচুর মাছ পেতেন জেলেরা, ছিল প্রাণ বৈচিত্র্য। বর্তমানে বড়াল নদীর অনেক অংশ দখল হয়ে গেছে। পানি না থাকায় কমেছে মাছ, চাষাবাদের পানিও মিলছে না। এই রেগুলেটর করার কারণে নদীর পানি প্রবাহ আরও কমে গেছে এবং এরকম আরও রেগুলেটর এদিক হয়েছে, হওয়ার কারণে পানির প্রবাহটা একবারে কমে গেছে। মাছই তো নাই নদীতে, পানি না থাকলে মাছ করতে হবে। এই যে নদী আছে, এখানে পানি এতটাই অল্প যে পানির যে লেয়ার, টিউবওয়েলের লেয়ার, সেটা আমাদের টিউবওয়েলে এখন পানি পাওয়া যায় না। প্রায় 63টার মতো খুবই সংকুচিত সেতু তৈরি করা হয়েছে এই বড়াল নদীর উপরে। এই স্লুইস গেটগুলো অপসারণ করা হোক এবং যে সেতুগুলো আছে, যে ব্রিজগুলো আছে খুবই সংকুচিত, সেগুলো ভেঙে আরও বড় করে সেগুলো প্রয়োজনে তৈরি করা হোক এবং এই যে নদীর তলদেশে যে পলিমাটি জমে আছে সেগুলো অপসারণ করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক যে গতি সেটা পূরণ করা হোক। পানি সম্পদ উপদেষ্টা বলছেন এসব স্লুইস গেট আর কোনো প্রয়োজন নেই, নদী বাঁচাতে খননও জরুরি। স্লুইস গেটগুলো তো কেউ ব্যক্তিগত স্বার্থে লাগায়নি, লাগিয়েছিল এই জন্য যে বন্যা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমি মনে করি না যে চারঘাটের স্লুইস গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু স্লুইস গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাত দেব। প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বড়াল নদীর প্রবাহ ফেরানো এখন সময়ের দাবি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। অপরূপ সৌন্দর্যের প্রতীক শেরপুরের গারো পাহাড়।
জেলার সীমান্তবর্তী 3টি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 21,000 একর বনভূমি রয়েছে, যার প্রায় 15%ই বেদখলে। সম্প্রতি গহীন বনের ভেতর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। বনাঞ্চল টিকিয়ে রাখার স্বার্থে বন বিভাগের আপত্তির মুখে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এই পরিস্থিতিতে বনাঞ্চলটি পরিদর্শনে যাচ্ছেন পরিবেশ উপদেষ্টা। শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকা। এই বনের বড় অংশ বন বিভাগের অন্তর্ভুক্ত হলেও ভেতরের 223 একর ডিসিল্যান্ড বা খাস জমি। সম্প্রতি বনের ভিতরে বিস্তীর্ণ এই জায়গা জুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। নাম দেওয়া হয়েছে দাউধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র। প্রাথমিক কাজের অংশ হিসেবে চলতি অর্থ বছরে 77 লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের দায়িত্বও দেয়া হয়। তবে কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বন্যপ্রাণী যেটা হাতির আবাসস্থল, যদি পার্ক নির্মিত হয় হাতি চলাচলে বিঘ্ন হবে, তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাবে। উদ্যোগ করেছে পার্কটা করবে চেয়ারম্যান, এর মধ্যে আপনার ফরেস্টার বাধা দিচ্ছে, পার্কে বাধা দিছে, রাস্তাঘাট আটকে রয়েছে, ইট বালু আইনার বসছে রাস্তা তো হইতেছে না। বন বিভাগের অভিযোগ, এই নির্মাণ কাজ বন্য হাতির অভয়াশ্রম এবং এলাকার জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। বনের ভিতরে পার্ক করা মানে জনগণ পাবলিক বনের ভিতরে ঢুকাই দেওয়া। এখানে একটা রাস্তা থাকে, সেই রাস্তাতে মানুষ চলাচল করবে, বন্যপ্রাণী চলাফেরা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এই জায়গাটা হইলো হাতির করিডোর। আমরা বলেছি যে প্রকৃতি ধ্বংস করে পর্যটন করা মানে ঠিক হবে না। যখন পর্যটন করবে তখন তো অনেক মানুষ যাবে, তখন মানে হাতি মানুষ দ্বন্দ্ব বেড়ে যাবে। সেই কথাটাই আমরা বলতে চেয়েছি যে প্রকৃতিকে ধ্বংস করে কোনো পর্যটন নয়। এই পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ উপদেষ্টা মহোদয় আসতেছেন, উনি নিজে পরিদর্শন করবেন। পরিদর্শন করে উনি হয়তো কোনো একটা সাজেশন দিবেন। ওনারা যাচ্ছে করে দেখবেন যে পরিবেশের ক্ষতি হবে কি হবে না, বা এটা আসলে ঠিক আছে কিনা। যেভাবে নির্দেশ দেবেন সেভাবে কাজ হবে। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। বন বিভাগের তথ্য মতে শেরপুরের 3টি রেঞ্জের মধ্যে রাংটিয়া রেঞ্জে 8,880 একর, মধুটিলা রেঞ্জে 4,235 একর এবং বালিজুরি রেঞ্জে 7,585 একর বনভূমি রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদ সামনে রেখে চুয়াডাঙ্গা ও চাঁদপুরে গরু প্রস্তুতে এখন ব্যস্ত সময় কাটছে খামারিদের। তবে কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় বড় আকারের গরু নিয়ে দুশ্চিন্তায় চুয়াডাঙ্গার খামারিরা। প্রাণী সম্পদ কর্মকর্তারাও বলছেন বড় নয়, ছোট গরুর চাহিদা এবার বেশি। এদিকে চাঁদপুরে 62,000 গবাদি পশু প্রস্তুত খামারিদের শঙ্কা, ভারতীয় গরু এলে লোকসানে পড়বেন তারা। দেশের বাজারে যেসব বিশালদেহী গরুর দেখা মেলে তার বেশিরভাগই আসে চুয়াডাঙ্গা অঞ্চল থেকে। এজন্য জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে গড়ে উঠেছে গো খামার। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। কোরবানির ঈদের আর মাত্র সপ্তাহে 2 সময় বাকি থাকলেও খামারগুলোতে দেখা মিলছে না ক্রেতা ব্যাপারীদের। এবার বেড়েছে গোখাদ্যের দাম ও লালন পালন খরচ। 1 মাস আগে থেকেই গরু বেচা কিনা শেষ হয়ে যেত, কিন্তু এবার তো আর সেই রকম পাইকারিরাও আসছে না, এখনো ঢাকায়ও তুলতে পারেনি। ঢাকার নেওয়ার সম্ভাবনা, তবু বিক্রি হবে কিনা তাও ঠিক নয়। এদিকে লোকসান ঠেকাতে খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। যেহেতু আমাদের ছোট গরুর চাহিদাটা বেশি, ছোট গরুর দিকে ঝুঁকতে হবে বেশি, খুব বেশি বড় গরুর দিকে ঝোঁকা যাবে না, এই পরামর্শটা আমরা খামারিদের দিচ্ছি। এদিকে ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের খামারিরা। তবে শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরু আসলে ব্যাপক আর্থিক ক্ষতির শঙ্কাও রয়েছে। ইদানিং আমরা দেখছি ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ গরু আসতেছে। যদি গরু এইভাবে ঢুকতে থাকে তাহলে বাংলাদেশের খামারিরা লস খাবে। বাইরে থেকে গরু আমদানি করা না হয় তাহলে আমরা যারা খামারি আছি আমরা একটা ন্যায্য দাম পাবো। যদিও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন ভারতীয় গরু বাজারে আসার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় গরু কোনো ঢুকার কোনো স্কোপে নাই, বর্ডার খুবই স্ট্রিক্টলি সিকিউরিটি সময় থাকে। ওভারঅল আমাদের কোরবানির যোগ্য গরুর সারপ্লাস থাকবে এবং আমরা সবাইকে ভালো কোরবানি উপহার দিতে পারব। এবার চাঁদপুরে কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা অন্তত 76,000। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।